আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কিছু কথা বারবার বলা হয়ে যাচ্ছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার করাপশন অফ বাংলাদেশ যাত্রা শুরু করে 2010 সালে। তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগের সহযোগীরাই রাজনৈতিক বা প্রশাসনিক সহযোগীরাই দুর্নীতি করেছে। তো আমার এই চ্যানেলটির নাম অনেকে বলেছিলেন যে পরিবর্তন করতে, কিন্তু আমি সেটা করিনি। যাই হোক, আগে আমার ফেস শো করিনি, কারণ নিরাপত্তার স্বার্থে আমি ফেস শো করিনি। কিন্তু আপনারা যদি আমার এই পূর্বের এপিসোডগুলো দয়া করে দেখেন, তাহলে দেখতে পারবেন যে 99% এপিসোডে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার বিরুদ্ধে। তো হ্যাঁ, বর্তমানে এই অবস্থাতে অনেক জ্ঞানী গুণী লোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের আগে বঙ্গবন্ধু শব্দটি উচ্চারণ করেন। এটা বঙ্গবন্ধুর প্রতি, শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা সম্মান হিসেবে। আমিও ঠিক একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কথাটা উচ্চারণ করি এই কারণেই যে এটা তাহার প্রতি শ্রদ্ধা সম্মানের নিদর্শন স্বরূপ। যাই হোক, আমি যে গত এপিসোডে বলেছিলাম যে আইএসআই এর বাংলাদেশি কৃতদাসদের চেনার উপায়। তো আজকের এপিসোডটি বলছি যে কারা আইএসআই এর কৃতদাস। হ্যাঁ, কারা, এখানে আমি নাম উল্লেখ করিনি, তবে ছাপানো পত্রিকা অর্থাৎ প্রিন্টেড পেপারে, প্রিন্টেড সংবাদপত্রে যে কিছু সংবাদ দিচ্ছি, সেই সংবাদগুলো দেখলে আপনারাই অনুমান করতে পারবেন যে কারা বাংলাদেশে আইএসআই এর কৃতদাস। তো কৃতদাসটা কেন বলছি? কারণ কৃতদাসদেরকে যাহা বলা হবে তারা তাহাই করবে। এজেন্টরা সবসময় সব কাজ নাও করতে পারে। তো ধরে নিন যে এখানে বঙ্গবন্ধু বা শেখ হাসিনার ডাইনেস্টি 2024 সালের 5ই আগস্টে শেষ। ডাইনেস্টি মিনস রাজবংশের রাজত্ব। তো যাই হোক, আজকে প্রথম আলোর একটি সংবাদের দিয়ে আমি শুরু করি যে সেখানে সংবাদটিতে বলা আছে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় আরও একটি মামলা, আসামি 477। তো এটা লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা এটার সারসংক্ষেপটা আমি বলি আপনাদেরকে। এখানে 477 জনকে আসামি করা হয় নাম দিয়ে, আর 3 থেকে 400 জনকে নাম ছাড়া। সেখানে আরও বলা আছে 15টি মামলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 1252 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 14,960 জনকে আসামি করা হয়েছে। অর্থাৎ হ্যাঁ, যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে মামলা হতেই পারে। কিন্তু গোপালগঞ্জের ইস্যুটা সৃষ্টি করলো কে? গোপালগঞ্জের ইস্যুটা তারাই সৃষ্টি করছে যারা এই যে 15,000 লোকজনকে না, 15 লাখ লোকজনকে আসামি করা হোক, এতে আমাদের কোনো, কিন্তু এই ধরনের উদ্ভট অযৌক্তিক আসামি করে যে দেশের প্রশাসন, আইন, বিচার, তারপরে পুলিশ থেকে শুরু করে এই যে এসব মামলার পিছনে যে সময় ব্যয় হচ্ছে, তারপরে এই যে নিরীহ নির্দোষ লোক, আজকে বলতে গেলে গোপালগঞ্জের কত লাখ লোক, বলতে গেলে সবাই তটস্থ আছে। এই যে তটস্থ আছে, এই যে উন্নয়নের ব্যাঘাত করছে, উন্নয়নের ক্ষতি হচ্ছে, এই যে 5 জন লোক মারা গেছে, বহু লোক আহত হয়েছে, এই ঘটনাটা তো সৃষ্টি করার দরকার ছিল না। এই ঘটনাটা কেন সৃষ্টি করা হয়েছে? তো এই ঘটনার যিনি বা যারা সৃষ্টি করছেন তাদের নাম আপনারা জানেন। তো আমি এখানে আমি পরবর্তীতে সকল দলের নাম বলবো, কোন কোন ব্যক্তির, তাদের নাম বলেই আমি আমার এপিসোড করব। এখন শুধু আপনাদেরকে প্রাথমিক কিছু ধারণা দিচ্ছি। একটি রাজনৈতিক দলের প্রধান বলেছে, মুজিববাদী আদর্শ 50 বছর দেশকে বিভাজিত করে রেখেছিল। মুজিববাদী 72-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি।
বিএনপি মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। আবার যদি কোনো রাজনৈতিক দল আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। গোলামি নয়, আজাদি চাই। আমরা ভারতের গোলামি থেকে মুক্তি পেয়েছি। এইখানে একটি কথা খেয়াল করুন যে মুজিববাদ বলতে পৃথিবীতে কখনোই এর কোনো অস্তিত্ব ছিল না। 72 সালে জাসদ আওয়ামী লীগকে বা বঙ্গবন্ধুকে ছোট করার জন্য মুজিববাদ আবিষ্কার করে। আর 72-এর সংবিধান তো মানে আওয়ামী লীগের চিরশত্রু বিএনপিও বাতিল করতে চায় না, কারণ 72-এর সংবিধান বাতিল করা মানেই বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যাওয়া। তো বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যাওয়া মানে পূর্ব পাকিস্তানকে তো 1971 সালের 16ই ডিসেম্বর ভারত জয় করছে। এটা তো নরেন্দ্র মোদী গত বছর বলছে যে 16ই ডিসেম্বর ভারতের বিজয় দিবস। অর্থাৎ যদি বাংলাদেশে না থাকে তাহলে তো আমরা তো মানে হাতে ধরে এই বাংলাদেশকে যদি ভারতের হাতে তুলে দিই তাহলে সেজন্য তার ভারতের দোষ না। তো এটা একমাত্র পাকিস্তানি কৃতদাসদের পক্ষে এই ধরনের কথা বলা সম্ভব। তো আর বলছে যে ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, এটা একমাত্র পাকিস্তানি গোলামের পক্ষেই কথা বলা সম্ভব। প্রিয় পাঠক দর্শক, আপনারা বলুন, মন্তব্য কলামে বলুন, আপনারা কি বা আমরা কি কখনো ভারতের গোলাম ছিলাম? 1400 বছর আগেই তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস প্রথা বিলুপ্ত করে। তো আমরা কিছু নেতা যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার জন্য যদি ভারতের তোয়াজ করে, তাহলে সেটা তো আর বাংলাদেশের সাধারণ মানুষের দোষ না। আমরা কেন ভারতের গোলাম হতে যাব? আমরা কেন কোনো দেশের গোলাম হতে যাব? মালদ্বীপ কি ভারতের গোলাম? নেপাল ভুটান কি ভারতের গোলাম? তাহলে একমাত্র যে ভারতকে ছোট করতে গিয়ে, ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এই পাকিস্তানি গোলামরা পুরা বাংলাদেশের লোকরে গোলাম বানাচ্ছে, বাংলাদেশের লোককে ছোট করতেছে, বাংলাদেশের স্বাধীনতাকে ছোট করতেছে। তো বাংলাদেশের স্বাধীনতাকে 1971 সালের স্বাধীনতাকে ছোট করা, বাংলাদেশের লোককে ছোট করা মানেই তো এটা পাকিস্তানি কৃতদাসদের কাজ। এই জন্য তো আর বেশি মানে রকেট ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, আর আইনস্টাইন নিউটনের মতো বিজ্ঞানী হওয়া দরকার নেই। প্রিয় দর্শক, আমার দৃষ্টিতে সবচেয়ে গর্জিয়াস ইউটিউব চ্যানেল ভারতের ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এর সাথে অনেক গর্জিয়াস আছে বাংলাদেশে বা বিদেশে অনেক থাকতে পারে, এটা আমার নিজের মতামত ঠিক শুধু বললাম। ঠিক একইভাবে আমাদের সম্পূর্ণ নিজস্ব অর্থে অন্তপক্ষে বাংলাদেশে যেসব ইউটিউবারদের বা টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল আছে, তাদের মতো গর্জিয়াস ইউটিউব চ্যানেল করার মতো আর্থিক সামর্থ্য আমাদের নিজস্ব আর্থিক সামর্থ্য ইনশাল্লাহ আছে। কিন্তু আমরা তো আবারও বলছি যে আমরা তো প্রতিদিন কয়শো করবো, আমরা দুর্নীতির সঙ্গে তো তথ্য দিব বা এপিসোড করব, তাই চেষ্টা করি যত সংক্ষিপ্ত করার জন্য। এখানে আমি স্ক্রিনশট দিলাম, আপনারা পজ করে ভিডিও পজ করে বা করে আপনারা স্ক্রিনশটগুলো পড়তে পারেন। আমি আরেকটি স্ক্রিনশট শুধু পড়ে আপনাদেরকে শোনাবো। সেখানে হচ্ছে যে বলছে, এটা হচ্ছে যে রেজিস্টার্ড দুইটি দলের প্রধানের বক্তব্য আমি বলছি। সেটা হচ্ছে যে একটি দলের প্রধান বলছে, দিল্লির তাবেদার হতে বাংলাদেশ পিণ্ডি ত্যাগ করেনি। দিল্লি নয়, পিণ্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তো তারা তো একসময় পিণ্ডির কোলে ছিল, পিণ্ডির কৃতদাস ছিল। এখন শুধু ভাবছে যে পিণ্ডির কৃতদাস থেকে না যদি আমরা ত্যাগ না করি, তাহলে না করে যদি ভারতের কৃতদাস না হই, তাহলে ভোটে জিততে পারবো না। আচ্ছা যাক, এটা আমার ব্যাখ্যা করা দরকার নেই। আরেক পাকিস্তানি কৃতদাস কি বলছে শোনান। গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, এটা মনে রাখতে হবে। গোপালগঞ্জ আধিপত্যবাদী দিল্লির অংশ নয়, মহান স্বাধীনতার রক্তে অর্জিত বাংলাদেশের ভূখণ্ডের একটি অংশ গোপালগঞ্জ। এখানে আধিপত্যবাদের দোসররা রাজত্ব কায়েম করতে পারে না, পারবে না। এই দাসরা কিন্তু স্বাধীনতা বিরোধী। সে স্বাধীনতা বিরোধী মিনস এরাই কিন্তু পাকিস্তানের কিছু দাস ছিল, পাকিস্তানের দাস ছিল।
তো সেই কৃতদাস চিন্তা করেন এখন কিভাবে মানে তার বল পাল্টাইছে। তো যাই হোক, আমি আমার বক্তব্য তো মানে বলতে গেলে এখন বয়স হয়ে গেছে, তারপরে নানান কারণে সুন্দর বক্তব্য হয় না বা কোনো শব্দ রিপিট হয়ে যায়। তো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদেরকে শুধু কারা পাকিস্তানের কৃতদাস এইটুকু ধারণা দেওয়ার জন্য কিছু সুনির্দিষ্ট তথ্য দিলাম, যে আমাদের কাছে হাজার হাজার তথ্য আছে, সেই তথ্য থেকে কিছু তথ্য এবং এই তথ্যগুলোর কিছু ব্যাখ্যা দিলাম মাত্র। পাকিস্তানের একই কৃতদাস কি বলেছে, এগুলো আমি আবারও বলছি, এই প্রিন্টেড পত্রিকা থেকে নেওয়া। কারণ ইউটিউব বা টিভি চ্যানেলের ইউটিউবগুলোতে যে ভিডিও হয় সেগুলো এডিট হতে পারে, এগুলো বিকৃত হতে পারে, কিন্তু পত্রিকায় প্রকাশিত সংবাদ যেটার প্রতিবাদ হয় না সেটার আর বিকৃত হওয়ার সুযোগ নেই। তো শেখ ইউদাস কি বলছে দেখেন, শুনুন। পিন্ডি ভেঙ্গেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়, আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করব এবং এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনব। মাওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব কখনো নেতা হতেন না। এই যে আবারও বলছি, হ্যাঁ, মাওলানা ভাসানী অনেক বড় নেতা ছিলেন, কিন্তু আমি তো আগের এপিসোডে বলেছি যে মাওলানা ভাসানী স্বাধীনতার জন্য মানে যখন সিরাজুল আলম খান সাহেব গিয়েছিলেন, বলে যে মুজিবের পাটা আছে, তোমরা তার সাথে যোগাযোগ করো। আর কোনো কিছু প্রমাণের দরকার আছে? সিরাজুল আলম খান তো নিজেই বলছে। আবার একই কথা মানে অর্থাৎ বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির থেকে মুজিববাদ বিতাড়িত করবো, এই ধরনের কথা বলার উদ্দেশ্য কি? এই ধরনের কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা মানে আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী বা দল করে, এরকম তো কয়েক কোটি লোক বাংলাদেশে আছে। তো তাদেরকে উস্কাইয়ে দেওয়ার অর্থ হচ্ছে যে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তো বাংলাদেশের উন্নয়ন হবে না। আর বাংলাদেশে উন্নয়ন না হওয়ার টার্গেট হচ্ছে যে পাকিস্তানি কৃতদাসদের কাজ। আমার কাছে এইরকম এই যে কয়েক হাজার তথ্য আছে এই পাকিস্তানি কৃতদাসদের যে বক্তব্য সম্বলিত তথ্য। আপনারাই বলুন যে আমি যে তাদেরকে পাকিস্তানি কৃতদাস বলছি, কেন বলছি? তো তারা কিভাবে আমাদেরকে বাংলাদেশের লোকরা ভারতীয় কৃতদাস বলে? এটা কি বলতে পারে? কারা বলে? কেন বলবো? আপনি কি কৃতদাস? আমি কি কৃতদাস? নেভার, কখনোই না।